মনে হয় বাবা মা আগের মতো আর আমাকে ভালোবাসে না, সব সময় রাগ, চেঁচামেচি আর বিরক্তি। তখন হঠাৎ মনে হয় এই বাড়িতে আর থাকব না। এমন ভাবনা জীবনের কোনো না কোনো সময়ে আমাদের সবার মনেই জেগে ওঠে। ঠিক এই একই কাজটি করতে চলেছিল বাস্কারা নামক এক শিশু, কিন্তু এরপর তার সাথে যা হয় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বলছিলাম ২০১৮ সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর সিনেমা সিলামের কথা। তাছাড়া ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মুভিটা রিসা সরস্বতীর লেখা নোভেল থেকে অনুপ্রাণিত। রিসা সরস্বতী হচ্ছে ইন্দোনেশিয়ার একজন মিডিয়া। তাছাড়া তাকে নিয়ে নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল। সেটা ছিল এক সত্য ভৌতিক ঘটনা অবলম্বনে। মুভিটা সত্যিই খুব ভয়ানক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের গল্প। বাবার কবরের পাশে বসে বাস্কারা বাবার কাছে নিজের মনে জমে থাকা সব কথা বলছে। তার বেস্ট ফ্রেন্ডের কথা, স্কুলের কথা, মায়ের বিরুদ্ধে একরাশ অভিযোগের কথা, সব কথা শেয়ার করে সে নিজের মনকে হালকা করে বাড়ি ফিরে যায়। বাস্কারা বাড়ি ফিরলে তার মা তার উপর অনেক রাগারাগি করে, কারণ সে স্কুল থেকে মাত্র বাড়ি ফিরেছে। বাস্কারা তার মাকে জানায় সে তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল। এটা শুনে তার মা আরও বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে। আসলে স্বামী মারা যাওয়ার কষ্ট, একটা বাচ্চা আর সংসার সামলানোর চাপে বাস্কারার মায়ের ব্যবহার বাস্কারার প্রতি রুক্ষ হয়ে গিয়েছিল। দিন দিন এই বিষয়টা বাড়তে থাকায় বাস্কারার এখন মনে হচ্ছিল তার মা আর তাকে ভালোবাসে না। বাস্কারা মায়ের সাথে আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে একসাথে ডিনার শেষ করে। ডিনার শেষে রুমে এসে বাস্কারা নিজের বানানো পুতুলটির ওপর আরও কাজ করা শুরু করে। সেখান থেকে সে একটা ছবি পায়। ছবিটা ছিল তার বাবার আর চাচার। তারা দুজন যমজ ভাই ছিল। ছবিটার পেছনে বাস্কারার চাচার বাসার ঠিকানাও লেখা ছিল। একটু পরে বাস্কারার মা এসেই তাকে ঘুমাতে বলে। সে এসব কিছু গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। সকালে বাস্কারা স্কুলে তার বেস্ট ফ্রেন্ডদের সাথে বসে ক্লাস করছিল। বাস্কারার আর কোনো ফ্রেন্ড নেই। কেউ তার সাথে তেমন একটা কথা বলে না। সবাই তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। ক্লাসের ফাঁকে টিচার সবাইকে জানায় কাল স্কুল থেকে তাদের সবাইকে একটা মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে। এই কথা শুনে ক্লাসের একটা ছেলে বলে ওঠে, ওই মিউজিয়ামটা হন্টেড। সেখানকার একটা কক্ষে একটা মেয়ে আত্মহত্যা করেছিল এবং এরপর থেকে সেই মিউজিয়ামটা অভিশপ্ত। ছেলেকার মুখ থেকে এইসব কথা শুনে বাস্কারা খুব জোরে জোরে হাসা শুরু করে। বাস্কারা সবার সামনে বলে ভূত বলতে কিছু হয় না। বাস্কারার বেস্ট ফ্রেন্ডও তাকে জানায় হতেও পারে। এর উত্তরে বাস্কারা বলে আমি এখন পর্যন্ত কোনো ভূতকে কখনো দেখিনি। বাস্কারার বেস্ট ফ্রেন্ড তাকে বলে সে যদি তার সিক্স সেন্স অ্যাক্টিভ করতে পারে তাহলে সে ভূতদের দেখতে পারবে। ব্যাপারটা নিয়ে তারা কিছুটা হাসাহাসিও করছিল। স্কুল ছুটির পর ক্লাসের সেই ভূতের গল্প বলা ছেলেটা বাস্কারাকে বুলি করে, কারণ ক্লাসের ওই হাসাহাসির ব্যাপারটা তার কাছে খারাপ লেগেছে। সেই ছেলেটা মারধর করলে বাস্কারার নাক দিয়ে রক্ত পড়তে থাকে, সাথে তার ড্রেসটাও কিছুটা ছিঁড়ে যায়। বাস্কারা বাড়ি ফিরলে তার মা ভেবে নেয় বাস্কারা কারো সাথে ঝগড়া করে এসেছে। এসব নিয়ে তার মা তাকে অনেক বকাবকি করে। তার মা তার কোনো কথাই শুনতে চাইছিল না। এই ব্যাপারটায় বাস্কারার মনে গভীর দাগ কেটে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে আর তার মায়ের সাথে এই বাড়িতে থাকবে না, কারণ তার মা তাকে আর আগের মতো ভালোবাসে না। বাস্কারা যাবার আগে তার মায়ের জন্য নিজের মনের সব কথা একটা চিঠিতে লিখে রাখে আর নিজের তৈরি সেই পুতুলটাকে তার মায়ের খেয়াল রাখতে বলে ঘুমিয়ে পড়ে। বাস্কারার প্ল্যান ছিল সে স্কুলের সবার সাথে মিউজিয়ামে ঘুরতে যাবে, তারপর সেখান থেকে সে তার চাচার বাড়িতে যাবে। সকাল সকাল স্কুলে চলে যায়। বাস্কারা মিউজিয়ামে ঘুরছে, খুব আনন্দও করছে। এদিকে বাস্কারার লেখা চিঠিটা তার মা খুঁজে পায়। অন্যদিকে মিউজিয়ামে মজা করতে করতে ওই বলি করা ছেলেটা তার বন্ধুদের সাথে মিলে বাস্কারাকে সেই কক্ষে আটকে রাখে যেখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল।
মেয়েটার আত্মহত্যার দড়িটা এখনও সেখানে ঝুলে থাকতে দেখে বাস্কারা খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে আতঙ্কিত হয়ে খুব জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু দুষ্টু ছেলেগুলো এইসব দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। এক পর্যায়ে বাস্কারা সেখানে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর ছেলেগুলো দরজা খুলে বাস্কারাকে অচেতন দেখে সেখান থেকে সবাই ভয়ে পালিয়ে যায়। বাস্কারার যখন জ্ঞান ফিরে তখন সে আত্মহত্যা করা ওই মেয়েটার আত্মাকে দেখতে পায়। ভয়ে সে ওই রুম থেকে বেরিয়ে এলে আরেকজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার কাছে সে হেল্প চাইতে থাকে। পরে বাস্কারা বুঝতে পারে সেই মহিলাটাও একটা আত্মা। মিউজিয়ামের সব জায়গায় সে শুধু আত্মাদেরই দেখতে পাচ্ছিল। ভয়ে কোনো রকম সেখান থেকে বেরিয়ে এসে সে বাস স্টপে একটা মেয়েকে দেখে অনেক টাকাডাকি করে, কিন্তু মেয়েটা তাকে ইগনোর করে। এরপর বাস্কারা ভাবে হয়তো সে তার সিক্স সেন্স অ্যাক্টিভ করে ফেলেছে, তাই হয়তো সে এইসব দেখছে। বাস্কারা তার চাচার বাড়িতে যাওয়ার জন্য একটা বাসে উঠে সিটের নিচে লুকিয়ে পড়ে, কারণ তার কাছে যাতায়াতের ভাড়া ছিল না। সে নিজের বাবার কবর জিয়ারত করতে এসেছিল। সেখানেও সে অনেক আত্মাদের দেখতে পায়। ভয়ে সে সেখান থেকেও পালিয়ে যায়। ম্যাপ দেখে খুঁজতে খুঁজতে বাস্কারা তার চাচার বাড়িতে এসে পৌঁছায়। দরজায় দাঁড়িয়ে বাস্কারার চাচা প্রথমে খুব গম্ভীরভাবে তাকে জিজ্ঞেস করে সে কে। বাস্কারা নিজের পরিচয় দিতেই তার চাচা অন্টন তাকে আনন্দের সাথে আমন্ত্রণ জানায়। নতুন মেহমানকে পেয়ে বাস্কারার চাচিও খুব বেশি খুশি হয়। অন্টনের পরিবারের সদস্য বলতে 2টা যমজ মেয়ে ও স্ত্রী অ্যামি। সবাইকে খুব আনন্দে দেখে বাস্কারাও মনে মনে খুব খুশি হয়। তারা সবাই মিলে একসাথে ডিনার করে। ডিনার টেবিলে বাস্কারার চাচা কেন জানি বারবার কাশি দিচ্ছিল আর কিছুক্ষণ পরপর পানি খাচ্ছিল। বাস্কারা দেখল তার চাচি মেয়েদের সাথে খুব সুন্দর করে কথা বলছে। সেখানে সে তার মেয়েদেরকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছিল। সেটা শুনে মেয়েরা খুব খুশি। বাস্কারা মনে মনে ভাবে এরকম একটা সুখী পরিবার যদি তারও হতো। তার বাবা মারা যাওয়ার পর তার মা তাকে এখন আর ভালোই বাসে না। ডিনার শেষে বাস্কারা তার চাচি অ্যামির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কি সব সময় তার মেয়েদের সাথে এত ভালোভাবে কথা বলে। অ্যামি তাকে জানায় সে সবসময় তার মেয়েদের সাথে এত সুন্দর ব্যবহার করে না। মাঝে মাঝে তার মেয়েরা দুষ্টুমি করলে তিনিও মেয়েদের ওপর রাগারাগি করে। বাস্কারা তাকে জানায় তার মা এখন আর তাকে ভালোবাসে না, সে শুধুই বাস্কারার সাথে রাগারাগি করে। বাস্কারা তার মায়ের আগের মতো ধালো আর নরম ব্যবহার খুবই মিস করে। অ্যামি তাকে বোঝানোর চেষ্টা করে আসলে তার মায়ের বিভিন্ন চিন্তা ভাবনা আর সমস্যার কারণে হয়তো সে এরকম করে। কিছুদিন পরে আবার সবটা ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর অন্টনি এসে বাস্কারাকে তার শোবার ঘর দেখাতে নিয়ে যায়। তারা দুজনে হাসি মুখে বাস্কারাকে জানায় সে এখানে যতদিন খুশি ততদিন থাকতে পারে এবং সেখানে বাস্কারাকে ঘুমাতে বলে তারা বিদায় নেয়। যাবার আগে অন্টন বাস্কারাকে খুব মজার একটা জিনিস দেখায়। অন্টন জানায় ঘুমানোর আগে তালি দিলেই রুমের লাইট অফ হয়ে যাবে, আবার তালি দিলেই রুমের লাইট অন হবে। এই ব্যাপারটা বাস্কারার কাছে খুব মজার বলে মনে হয়। এরপর সে রাতে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভাঙলে সে কোনো একটা অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি অনুভব করে। সে লক্ষ্য করে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। দরজার কাছে গেলে সে দেখতে পায় সেখানে তার চাচাতো 2 বোন দাঁড়িয়ে আছে। তারা বলছে বাবা তাদেরকে পাঠিয়েছে এবং তাকে এটা জানাতে যে সে যেন রুমের বাহিরে বের না হয়। এই বলে তারা সেখান থেকে চলে যায়। বাস্কারা আবার ঘুমানোর চেষ্টা করলে, কিন্তু এবারও সে রুমের মধ্যে কোনো এক অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি টের পায়। সে কিছুটা ভয় পেয়ে বিছানা থেকে নিচে নামে। রুমের লাইটগুলো ফ্লিকার করছে। নিচে নামতেই বাস্কারা আবার তার চাচাতো বোনদের রুমের ভেতরে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা এখনও বাস্কারাকে রুম থেকে বের হতে নিষেধ করে আর পরক্ষণেই হাওয়ায় মিলিয়ে যায়। সে বুঝতে পারল না তার রুমের বন্ধ দরজার ভেতরে এসেছিল কি করে আর গেলই বা কি করে। এরপর সে জানালা দিয়ে তাকাতেই একজন বুড়ো মহিলাকে দেখতে পায়। তার হাতে কিছু একটা ছিল। বাস্কারা তাকে ডাকার জন্য বেরিয়ে এলে সে তাকে দেখতে পেল না।
কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলাটা কিছু জিনিসপত্র হাতে নিয়ে কোনো একটা রিচুয়াল করতে শুরু করে। সকালে সে অন্টনকে দেখে নিজের ল্যাপটপে কাজ করছে। কাছে যেতেই বাস্কারা বুঝতে পারে ল্যাপটপটা আসলে অফ। তাহলে অন্টন কি করছে? সে তাকে ডাকতেই প্রথমে অন্টন অনেক গম্ভীর হয়ে থাকলেও মুহূর্তের মধ্যেই তার মুড পরিবর্তন হয়ে যায় এবং সে বাস্কারার সাথে কথা বলা শুরু করে। নাস্তার টেবিলে কাল রাতের একই খাবার দেখে বাস্কারা একটু অবাক হয়। তারপর সে ভাবে অনেক সময় রাতের বেঁচে যাওয়া খাবার সকালে নাস্তা দেওয়া হয়, সেটাই হয়তো তার চাচিও করেছে। টেবিলে বসে সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সে দেখে কাল রাতে খাবার টেবিলে ঠিক যা যা হয়েছে এখনও তাই হচ্ছিল। অন্টন খাবার খেতে খেতে বারবার কাটছিল। অ্যানিয়ত মেয়েদেরকে বেড়াতে যাওয়ার কথা বলছিল। সবকিছু ঠিক কালকে রাতের মতোই হচ্ছিল। এমনকি ঘড়ির কাঁটাটাও ঠিক 10টায় গিয়ে আটকে আছে। এসব ব্যাপারগুলো সে খুব একটা পাত্তা দিল না। জানালা দিয়ে একটা মেয়েকে চলে যেতে দেখল আর নিজেও বাড়ি থেকে বের হয়ে পড়ে। বাস্কারা মেয়েটার পেছনে পেছনে যায় আর সামনে একটা ছোট মেয়ের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই মেয়েটা বাস্কারাকে বলছিল সেও তাদেরকে দেখতে পায়। এটাতে তার কোনো সমস্যা হয় না। বাস্কারা ভাবছে সেই মেয়েটাও হয়তো তার মতোই সিক্সথ সেন্স অ্যাক্টিভ করে ফেলেছে, তাই সেই মেয়েটাও হয়তো তার মতোই আত্মাদের দেখতে পায়। তারা দুজন একটা জায়গায় বসে কথা করতে থাকে। মেয়েটা তাকে জানায় তার নাম আরিনা। বাস্কারা আরিনাকে জিজ্ঞেস করে সে কবে থেকে আত্মাদের দেখতে পায়। আরিনা জানায় খুব ছোট থেকেই সে তাদের দেখতে পেত। বাস্কারাও তার ব্যাপারটা জানায়। সে জানায় সে ওই মিউজিয়ামের রুমে জ্ঞান হারানোর পর থেকেই আত্মাদের দেখতে পায়। তারা যখন কথা বলছিল তখনও তাদের পেছনে সেই ছোট মেয়েটির আত্মা দাঁড়িয়েছিল। বাস্কারা আরিনাকে জিজ্ঞেস করে এসব দেখে কি তার ভয় লাগে না? সে নিজেই তো অনেক ভয় আছে। আরিনা বলে তার ভয় লাগে না, কারণ তার দাদি তার জন্য একটা তাবিজ বানিয়ে দিয়েছে। সবসময় এটা সে তার সাথে রাখে। এটা তাকে খারাপ কিছুর প্রভাব থেকে বাঁচিয়ে রাখে, তাই এখন আর ভয় করে না। আরিনাকে বাস্কারা তার সাথে ঘটে যাওয়া গতকালের সব ঘটনা জানায়, সাথে ওই বুড়ি মহিলার কথাও জানে। আরিনা তার নতুন বন্ধু বাস্কারাকে তাদের বাড়িতে তার দাদির সাথে দেখা করতে নিয়ে যায়। আরিনার দাদিকে দেখেই বাস্কারা চিনতে পেরে যায় উনি সেই গতকাল রাতের বুড়ি মহিলা যাকে সে তার চাচার বাড়ির গেটের সামনে দেখেছিল। আরিনার দাদি বাস্কারাকে বাড়িতে দেখে খুব রেগে যায়। সে বাস্কারাকে ধমক দিয়ে বলে তোর সাহস কি করে হলো এই বাড়িতে আসার এই ধরনের ব্যবহারে বাস্কারা এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। সে দেখতে পায় সেই গতকাল রাতের আরিনার দাদির রিচুয়ালের জিনিসগুলো তাদের বাড়ির সামনেই রাখা। বাস্কারা এসবের পরে চাচার বাড়িতে ফিরে খাবার টেবিলে সবার সাথে খেতে বসলে দেখতে পায় আজও সেই একই খাবার যেটা সে গত 2 দিন ধরে দুবেলা খেয়ে আসছিল। এরপর বাস্কারা লক্ষ্য করে এই খাবারগুলো আসলে সেই খাবার যেগুলো আরিনার দাদি রিচুয়াল করে রেখে গিয়েছিল তাদের বাড়ির সামনে। তারপর খেতে বসে সেই আগের 3টি ঘটনার পুনরাবৃত্তি ঘটে। চাচার কাশি আসে, পানি খায়, চাচি বেড়াতে যাওয়ার কথা বলে, ঘড়ির কাঁটা ঠিক একই জায়গায় থেমে যাওয়া, সব একই। বাস্কারা বুঝে উঠতে পারছিল না এসব কি হচ্ছিল তার সাথে। এরপর বাস্কারা ঘুমাতে বিছানায় আসলে কোনো এক অতিপ্রাকৃত শক্তির উপস্থিতিতে তার ঘুম ভেঙে যায়। কেউ যেন তার গায়ের কাঁথা টেনে সরিয়ে দিচ্ছিল। বারবার রুমের লাইট অন অফ হচ্ছিল। এইসবের ভয়ে বাস্কারা ঘুমাতে না পেরে রুমের বাহিরে চলে যায়। সেখানে বাস্কারা অন্টন আর অ্যামিকে কিছু একটা নিয়ে কথা বলতে দেখে। বাস্কারা সেখানে গেলে তারা তার আগেই সেখান থেকে চলে যায়। নিচতলার রুমে আলো জ্বলতে দেখে সে রুম থেকে বেরিয়ে দেখে বাসার নিচতলায় কয়েকজন মেয়ে ছবি তুলছিল। বাস্কারার নিচে যেতেই সেখানে আর কেউ ছিল না। তখন কোনো এক অতিপ্রাকৃত শক্তি বাস্কারাকে হামলা করে আর বাস্কারাকে সে ফলো করতে থাকে। অন্যদিকে আরিনার দাদিকে দেখা যায় সে কোনো একটা রিচুয়াল করতেই থাকে। বাস্কারা ওই ছায়ামূর্তি থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করে আর সেটা বাস্কারাকে ছাওয়া করতে থাকে। সে তার চাচার রুমের কাছে এসে খুব জোরে জোরে দরজায় বাড়ি যেতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। সেই রুমের মধ্যে বাস্কারার চাচা আর চাচি, চাচাতো বোনেরা ভয়ে এক জায়গায় জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সেই অবয়বটা বাস্কারাকে আবার আক্রমণ করতেই যাবে, তখনই আরিনার দাদির রিচুয়াল শেষ হয়। সাথে সাথেই সেই ছায়ামূর্তি
অদৃশ্য হয়ে যায়। বাস্কারা আরিনার কাছে গিয়ে কাল রাতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলে। সব শুনে আরিনা বাস্কারাকে তার বাড়িতে তার দাদির কাছে নিয়ে যেতে চায়, কিন্তু বাস্কারা সেখানে প্রথমে যেতে চায় না, কারণ আরিনার দাদিও বাস্কারার মায়ের মতো তার সাথে রাগারাগি করছিল। বাস্কারা আরিনার বাড়িতে আসলেও ভেতরে প্রবেশ না করে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতে বাস্কারা আগের মতো ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঘুম না আসলে সে তার রুমের বাহিরে জানালা দিয়ে তাকাতেই দেখে অনেকগুলো আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে সেই ছায়ামূর্তি বাস্কারাকে আবারও আক্রমণ করতে আসে। সে নিজেকে বাঁচাতে হল রুমে প্রবেশ করে। অন্যদিকে আরিনা তার দাদির রুমের দরজা ধাক্কা দিচ্ছিল। আরিনা বারবার বলছিল, বাস্কারা বিপদে আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। এমনি বাড়ির হলরুমে আজকেও সেই মেয়েদেরকে দেখতে পায়। মেয়েরা পুরো হলরুমে ঘুরে ঘুরে ছবি তুলছিল। বাস্কারার পাশে থাকা ল্যাম্পটা পড়ে যায়। এই শব্দে মেয়েগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাস্কারা সেখানে তাদের তোলা ছবিগুলো পড়ে থাকতে দেখতে পায়। সেগুলো নিজের হাতে তুলে বাস্কারা দেখতে পেল ছবিগুলোতে বাড়িটা পরিত্যক্ত এবং ঝলসে যাওয়া মনে হচ্ছে। ঠিক সেই সময় পুরো বাড়িতে বাস্কারার চোখের সামনে আগুন ধরে গেল। আগুনে পড়ে যেতে লাগল অন্টনের পুরো পরিবার। চোখের সামনে এই দৃশ্য দেখে বাস্কারা ভীষণ ভয় পায়, আর তখনই সে ওখান থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। এদিকে আরিনা তার দাদির সাথে বাস্কারাকে নিয়ে কথা বলছিল। আরিনা তার দাদিকে জানায় কেউ বারবার বাস্কারার ওপর আক্রমণ করছিল। আরিনার দাদি বলে বাস্কারা হয়তো অন্টন পরিবারের সত্যটা জেনে গেছে। আর এখানে রিভিল হয় পুরো ঘটনা। অন্টন পরিবার অলরেডি একটা অগ্নি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু পরিবারের সকলের আত্মা একটা টাইম লুপের মধ্যে আটকে গেছে। সেখানে তাদের সময় বারবার ঘুরে ফিরে রাত 10টা, অর্থাৎ তাদের মৃত্যুর সময় এসে আটকে যায়। এই জন্য অন্টন বাস্কারাকে রাতে রুমের বাহিরে যেতে নিষেধ করেছিল। তার মানে বাস্কারা এতদিন ধরে তার পরিবারের আত্মাদের সাথে বসবাস করছিল। এই সত্যটা অন্টন আর অ্যামি বাস্কারাকে জানানোর জন্য সেদিন রাতে রুমের বাহিরে দাঁড়িয়ে কথা বলছিল, কিন্তু বাস্কারা যেহেতু বাচ্চা ছিল, এই ব্যাপারটা তাকে কি করে বোঝাবে তারা? এই বিষয়টি তারা বুঝতে পারছিল না। এর সাথে যে মেয়েগুলোকে বাস্কারা হলরুমে দেখেছিল তারা আসলে মানুষ ছিল। মেয়েগুলো এখানে আসত এই বাড়ির ভেতরে যে ভূত বসবাস করে গুজব শুনে সেসব এক্সপ্লোর করতে, যেই গুজবগুলো আসলে সত্য ছিল। যখন বাস্কারার সাথে ধাক্কা লেগে ল্যাম্পটা পড়ে যায়, তখন মেয়েগুলো ভূতের ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আরিনা যেহেতু আত্মাদের দেখতে পেত, সেজন্য সে আগে থেকেই সবটা জানত, কিন্তু সব কিছু জানার পরেও সে বাস্কারিকে এসব কিচ্ছু জানায়নি। আরিনার দাদি একজন সামান, উনিও আত্মাদের দেখতে পায় এবং বংশানুক্রমে এই ক্ষমতাটা আরিনাও পায়। বাস্কারা যখন ভয়ে নিজের বাড়িতে ফিরে আসে, সে তার মাকে দেখতে পায় তার ছবি নিয়ে কান্নাকাটি করছে। বাস্কারা তার মাকে অনেক ডাকাডাকির পরও তার মা তার ডাকে সাড়া দেয় না। মনে হচ্ছিল যেন তার মা তাকে দেখতেই পাচ্ছিল না। তার মা বাস্কারার সাথে খারাপ আচরণের জন্য অনেক অনুতপ্ত। মায়ের সব কান্না দেখে বাস্কারাও নিজের ভুল বুঝতে পারে। মায়ের বিলাপাড়া কান্নায় এক পর্যায়ে বাস্কারা বুঝতে পারে সে আসলে মারা গেছে। সেদিন মিউজিয়ামে জ্ঞান হারিয়ে বাস্কার মাটিতে পড়ে গিয়েছিল। সেই মাটিতে পড়ার সময় একটা পেরেক তার মাথায় গেঁথে গিয়েছিল এবং বাস্কারা সেখানেই মারা গিয়েছিল। বাস্কারাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই দুষ্টু ছেলেগুলো ভয়ে পালিয়ে গিয়েছিল। এই জন্য তারপর থেকে বাস্কারা আত্মাদেরকে দেখতে পাচ্ছিল, কারণ সে নিজেই একটা আত্মা ছিল। সেদিন আরিনার দাদি নিজের নাতনির সাথে বাস্কারার আত্মাকে নিজেদের বাড়িতে প্রবেশ করতে দেখে চিৎকার করে উঠেছিল। ঠিক সেই সময় বাস্কারার বাড়িতে আরিনার দাদি বাস্কারাকে দেখতে আসে। স্বাভাবিকভাবেই বাস্কারার মা আরিনা তার দাদিকে ঘরে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসা করল তারা কে এবং তারা কি চায়। তখন আরিনার দাদি বলে বাস্কারার মা যেসব রিচুয়াল করেছে সে যেন সেগুলো বন্ধ করে দেয়। এর ফলে বাস্কারার আত্মা কষ্ট পাচ্ছে। এখানে আসলে বাস্কারার মা তার ছেলের মৃত্যু মেনে নিতে না পেরে শয়তানের সাথে চুক্তি করে নেয়। সে চাইছিল যে কোনো মূল্যে ছেলেকে জীবিত ফিরিয়ে আনতে।
সেই শয়তান ভয়ঙ্কর ছায়ামূর্তির রূপ নিয়ে বাস্কারার আত্মাকে গ্রাস করে সে বাস্কারার রূপ নিয়ে আসতে চেয়েছিল তার মায়ের কাছে, কিন্তু এখন তো আর সেটা হলো না। আরিনার দাদি বাস্কারার মাকে বোঝায় যে চলে গেছে তাকে আর জীবিত করা কোনোভাবেই সম্ভব না। তার শয়তানের সাথে এই চুক্তি বাস্কারার আত্মাকে কষ্ট দিচ্ছে, সে যেন শয়তানের সাথে এই চুক্তি বাতিল করে ফেলে। তখন পরিস্থিতির গভীরতা বুঝতে পারে বাস্কারা সেই চুক্তি বাতিল করে, কিন্তু এত সহজে তো শয়তান মানবে না। সে এরপরে তাদের সবার ওপর আক্রমণ করে। অবশেষে শয়তান বাস্কারাকে পজেস করে এবং সে সেখানে দেয়ালের ওপর চলতে শুরু করে। আরিনার দাদি তাকে নামতে বললে সে হঠাৎ করেই তার সামনে চলে আসে। সেখানে আরিনার দাদি আরিনার গলা থেকে সেই তাবিজটা ছিনিয়ে নেয় এবং তার মধ্য থেকে কিছু একটা বের করে বাস্কারার মায়ের ওপর ছিটিয়ে দেয়, আর সেই শয়তানটাকে বাস্কারার তৈরি করা পুতুলটার মধ্যে প্রবেশ করতে বলে, যেটা বাস্কারা তার মায়ের সুরক্ষার জন্য বানিয়েছিল। পুতুলটা যেহেতু বাস্কারার তৈরি করা ছিল, তাই শয়তানও সেটার মধ্যে ঢুকতে বাধ্য হয়। আরিনার দাদি পুতুলটাকে হাত পা বেঁধে সিল করে নিজের সাথে নিয়ে চলে যায়, আর আরিনা বাসার মায়ের কাছে আসে। বাস্কারাকে যেহেতু তার মা দেখতে পাচ্ছিল না, তাই আরিনার মাধ্যম হয়ে বাস্কারা তার মায়ের সাথে কথা বলিয়ে দেয়। বাস্কারা জানায় সে তার মাকে খুব ভালোবাসে, আর তার মাও জানায় সেও বাস্কারাকে খুব ভালোবাসে, আর তার আগের ব্যবহারের জন্য বাস্কারা তার কাছে ক্ষমা চায়। বাস্কারা তাকে জানায় সে তাকে ক্ষমা করে দিয়েছে। এই বলে বাস্কারা তার মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আসলে আপন মানুষগুলো সব সময় আমাদের ভালোবাসে আর ভালো চায়, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমাদের উচিত কাছের মানুষগুলোর সাথে সব সময় ভালো ব্যবহার করা, কারণ একবার কেউ দূরে হারিয়ে গেলে আর তাকে ফিরে পাওয়া সম্ভব না, যেটা কিনা বাস্কারা আর তার মায়ের সাথে ঘটেছে। এরপর আরিলার দাদিকে দেখা যায় নিজের সংগ্রহশালায় এই পুতুলটাকে যোগ করতে, যেহেতু তারা সামান পরিবার আর এটা তাদের পেশা, এজন্য এরকম আরও অনেক অভিশপ্ত বস্তু তাদের বাড়িতে আছে। দেখা যায় বাস্কারা সেই পুতুলটা বন্দি থাকা অবস্থায়ও নড়াচড়া করছিল। এতে বোঝা যায় ওই শয়তানটা আসলে অনেক শক্তিশালী। পরবর্তীতে কোনো বিপদ হয়তো আরিনা আর তার দাদির ওপর আসতে চলেছিল। এরই সাথে শেষ হয় সিলা মুভিটি। Don't forget to click the bell.